তো এখন কি কুণাল ঘোষটা বলতে পারবে যে সতীদাহ প্রথা একটু আধটু থাকুক, একটু আধটু থাকুক? এটা বলতে পারবে? উত্তর দিন। উনি কি কথা বলবেন যে সতীদাহ প্রথা বেশি নয়, একটু আধটু থাকুক, একটু আধটু হতে পারে? বলতে পারবেন না, কিন্তু হামিদুল বলতে পারবে। চোপড়ার বিধায়ক হামিদুল কি বলছেন যে একটু আধটু শাস্তি তো দিতে হবে, একটু আধটু তো হয়েছে, একটু বাড়াবাড়ি একটু হয়ে গেছে বটে, কিন্তু একটু আধটু শাস্তি হয়। 2 লাখ টাকা দাও, বউকে ফিরিয়ে নিয়ে যাও। এটা মিথ্যে সত্য আমি বলতে পারবো না। আজকে আমার কাছে অভিযোগ, আমি বললাম আমি তদন্ত করে দেখবো, খোঁজ নেবো। আপনার বলছে পুরো সারবত্তা আছে, ও মেয়েটি আমাদের বাড়িতে কাজ করে, মানে লোকের বাড়িতে কাজ টাজ করে ইত্যাদি। ওটা ছিল আফগানিস্তান, মানে ইসলামী রাষ্ট্র ছিল ওটা। শনিবারও ছিল ইসলামী রাষ্ট্র, রবিবার হয়ে গেল ভারতবর্ষ। ফলে আইন চলবে না। পার্কিং এর টাকাটা মাথা পর্যন্ত যায় বলে আমার কাছে খবর আছে। পার্কিং, অবৈধ পার্কিং, আপনি তো বলছেন অবৈধ পার্কিং হচ্ছে, তো সবটাই তো অবৈধ। ওদের মনে আছে কত লোভের কথা, ওদের হৃদয়ে হয় না ব্যথা। ওরা সব বেসিক্যালি সমাজের কীট, আবর্জনা, জাতা। গতকালকে আমি একটা চ্যানেলে ছিলাম, সেখানে কুণাল ঘোষের একটা ইন্টারভিউ দেখছিলাম। কুণাল ঘোষ উনি বলছিলেন যে সর্বত্র এরকম তো ধর্মীয় গোলামি থাকে, আমাদের তো হিন্দু সমাজও ছিল, সতীদাহ প্রথা বন্ধ করা গেল, রামমোহনরা করলো, কিন্তু গোলামি ধর্মে থাকে। তো সেরকম একটা হয়েছে, এত খাবার কি আছে, এত ওই করার কি আছে, এটা গোলামি একটা অন্ধ। আমি চ্যানেলেই বলেছিলাম, আপনাদেরও বলি, যে সতীদাহ প্রথা বন্ধ হয়েছে, সেটা অন্যায় ছিল বলে বন্ধ হয়েছে, অপরাধ ছিল, অমানবিক ছিল, বর্বর ছিল প্রথাটা, দীর্ঘদিন ধরে চলেছে প্রথাটা। তো এখন কি কুণাল ঘোষটা বলতে পারবে যে সতীদাহ প্রথা একটু আধটু থাকুক, একটু আধটু থাকুক? এটা বলতে পারবে? উত্তর দিন। উনি কি কথা বলবেন যে সতীদাহ প্রথা বেশি নয়, একটু আধটু থাকুক, একটু আধটু হতে পারে? বলতে পারবেন না, কিন্তু হামিদুল বলতে পারবে। চোপড়ার বিধায়ক হামিদুল কি বলছেন যে একটু আধটু শাস্তি তো দিতে হবে, একটু আধটু তো হয়েছে, একটু বাড়াবাড়ি একটু হয়ে গেছে বটে, কিন্তু একটু আধটু শাস্তি হয়। তুমি ব্যভিচারী কাজ করবে, তোমার বর আছে, তুমি অন্য কোনো ছেলের সাথে প্রেম করবে, এটা কি বৈধ? মুসলিম রাষ্ট্রের প্রসঙ্গ উঠেছে। হ্যাঁ, মুসলিম রাষ্ট্রের প্রসঙ্গ উঠেছে। তো মুসলিম রাষ্ট্র এইটা বলতে চাইছে, মানে কি ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্রে কি হয় ওটা? এটা ব্যভিচার করলে না, নিয়মটা জানতে হবে। ব্যভিচার যদি কেউ করে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা বলেন, সেটা করলে বেশি নয়, এটা মাটি টাটি খুঁড়বে বড় করে, এটা বড় একটা গর্ত করা হবে। প্রথমে গর্তের মধ্যে ওই ছেলেটিকে মেয়েটিকে ফেলে দেওয়া হবে। পড়ে গেল, পড়ে যাওয়ার পরে এবার ওই পাথর, সুন্দর সুন্দর পাথর, এটা আরব দেশের বেশ পাথর টাথর আছে আর কি, পাহাড় টাহাড়ের সব ভাঙা পাথরটা তো গুঁড়ো টুড়ো পাওয়া যায়, আমাদের এখানে ট্রেন লাইনের ধারে পাওয়া যায়, ওগুলো নিতে হবে আর কি। ট্রেন লাইনের ধারে যেমন ওই চিচির সময় ট্রেন পুড়িয়ে দিয়েছিল না, 50 কোটি টাকা ট্রেন পুড়িয়ে দিল বিশিষ্টরা, দায়িত্ব সহকারে পুড়িয়েছিল। ওই পাশে ট্রেন লাইনের গায়ে না প্রচুর পাথর পাওয়া যায়, ওরকম পাথর নিতে হবে। যারা সব ছিল দাঁড়িয়ে হাসছিল, অট্টহাসি করছিল, ওদের একটু মজা হচ্ছিল, কিন্তু খেয়াল করে দেখবেন না, আমাদের নাহলে তাজমহল একটু মারছিল, একটু মজা করছিল, একটু খেলা করছিল একটু তালিবারি খেলা। কিন্তু যারা দাঁড়িয়ে যে তারা কিন্তু আটকায়নি, মজাটা করে, তারা কেউ আটকায়নি, তারা কিন্তু মজা পাচ্ছিল। কি পৈশাচিক মজা! মেয়েটির পিঠে লাঠির গোছা মারছে, একটা লাঠি না, অনেকগুলো লাঠি, আ করে চিৎকার করছে, আর সমস্ত লোক যারা গোল হয়ে ঘিরে আছে, তারা আম পাবলিক সব, তারা আনন্দে ফেটে পড়ছে। আপনি হিংস্রতার তাৎপর্যটা তুমি বোঝো, আপনি নয় তুমি। হিংস্রতার তাৎপর্য কোন জায়গায় এরা দাঁড়িয়ে, সমাজ কোথায় দাঁড়িয়ে, সমাজ কোন দিকে এগোচ্ছে, মানে কাউকে টর্চার করছে, যন্ত্রণায় ছটফট করছে, আর মানুষ উপভোগ করছে, আনন্দ পাচ্ছে। আর যত আনন্দ পাচ্ছে তার তত জোরে মারছে, সে মেরে পয়েন্ট করছে, আমার সাথে লাগতে আসবে না। মার কাকে বলে দেখে নাও, আমি হচ্ছি অবিসাংবাদিক নেতা, আমি অনেকগুলো মার্ডার করিয়ে আছি, যদি এটা অভিযোগ, আমি জানি না আদৌ মার্ডার করেছে কিনা, কিন্তু মার্ডার করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। এই ছেলে দুটি বা ছেলে মেয়েটি মারা যায়নি, মানে মার খেতে মারা যায়নি, এটা একটা ব্যর্থতা। তাজমহল কিন্তু চেষ্টা করছিল, এটা চূড়ান্ত দৃষ্টান্ত। ইসলামিক মতে ওই যে পাথর ছুঁড়ে মারার ব্যাপারটা আছে না, পাথর ছুটতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুটো ডেড বডি হবে, দগ্ধ করতে মারা, তিলে ফট করে ফাঁসি দিলে লটকে গেল বা গুলি খেয়ে 4টে গুলি খেয়ে মারা গেল, এতে তো বেশি কষ্ট হবে না। তাই কষ্ট দিয়ে দিতে পারা, ওই যে লাঠির 6টাগুলো ছিল অনেকগুলো, ওটাকে মনে পাথর ভাবছিল হয়তো, যে ইসলামিক কায়দায়
একে রজম করা বলে, রজম, ইসলামিক কায়দা মানে রজম করা, যেটা করছিল, হত্যা, শেষ নিঃশ্বাস পর্যন্ত মারা হবে। তো পারিনি, একটু বাড়াবাড়ি দেখি। তাহলে আমি কুরআন থেকে বলছি, আচ্ছা একটু কাজটাই তো করেছে হামিদুল বিধায়ক, আপনি কি একটু সতীদাহ প্রথাটা চালু করতে পারবেন? পারবেন না। ওটাও মধ্যযুগী, এটা মধ্যযুগী, ইসলামী রাষ্ট্র চলতে পারে, ওটা কিন্তু ব্যান্ড নয়, ওইটা কিন্তু ব্যান্ড হয়নি। অধিকাংশ ইসলামী রাষ্ট্রটা মানছে না, ওটাকে ইমপ্লিমেন্ট করছে না, কিন্তু কেউ করছে, করলে করতে পারে, বাস্তব পৃথিবীর পরিপ্রেক্ষিতে তারা করছে না। কিন্তু এখানে অশিক্ষা কুশিক্ষাটা এত বেড়ে গেছে পশ্চিমবঙ্গে, এত দুধেল গাইদের প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদের উন্নয়ন নেই। একটা জাতির বিজেপি বারবার দেখে দিচ্ছে যে মুসলমানদের নাকি তোষণ করছে, তাই তো, দুধেল গাইদের তোষণ করছে। তোষণ মানে কি বোঝায়? তোষণ মানে তাদের শিক্ষায় বিপুল উন্নতি, তারা রিজার্ভেশন পেয়ে গেছে বিরাট, তারা এমন রিজার্ভেশন পেয়ে গেছে যে তাদের শিক্ষা এবং চাকরিতে তাদের জনসংখ্যা, তাদের রিপ্রেজেন্টেশন হচ্ছে কত, 35%, তাদের 40%, 50% তাদের চাকরি, তারা আর্থিক বুনিয়াদে 40% মতো। তাহলে কথা ছিল, তারা আছে কোথায়? পয়েন্ট সামথিং, 1% নয়। শিক্ষায় নেই, চাকরিতে নেই, ক্ষমতায়নে নেই, ব্যবসায় নেই, আর্থিক বুনিয়াদে নেই, সম্মানে নেই, মর্যাদায় নেই, সংস্কৃতিতে নেই, স্বাস্থ্যে নেই, এমনকি এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন, মানে শক্তিতে, ক্ষমতায়নে, বিভিন্ন পদে থাকা, পলিটিক্যাল সামাজিক পদে থাকা, কোথাও নেই, কোথাও নেই, শূন্যতা, খোলাশো টাকা আর এক শূন্যতা। তারপরে বলা হচ্ছে তাদের শোষণ করা হচ্ছে, এই তোষণ করা হচ্ছে। কিসের তোষণ? ঠিকই বলছে, তোষণ। একই যাত্রা পৃথক ফল। একজন মুসলমান লোক, সে বিপুল অন্যায় করছে, পাপ করছে, দুর্নীতি করছে, তোলা করছে, মোস্তারি করছে, ধর্মীয় মাতব্বরি করছে, তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়ার কথা দিচ্ছে না। আসলে এই তোষণটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা জাতি সর্বনাশ করার জন্য শোষণ। একটা মুসলিম এলাকা ধরো সারা রাত ধরে মাইক বাজছে, হোল নাইট 65 ডেসিবেলের মধ্যে মাইক বাজছে, ওই কোরআন খতম হচ্ছে, কোরআন খতম বলে। এখন কমেছে, আগে খুব বেশি ছিল একসময়। আচ্ছা, ওতে লোকসানটা কাদের? ভালো করে দেখুন, আশেপাশে থাকে মুসলমানই থাকে, তো বাস করে মুসলিম এলাকায়। এটা তুমি খেয়াল করে দেখবে, মুসলমানরা না মুসলিম এলাকায় থাকতে খুব পছন্দ করে। হিন্দু এলাকায় মুসলমানরা খুব কম থাকে, কারণ তারা ঠিক হজম করতে পারে না, তাদের মতো থাকতে পছন্দ করে। ময়লা আবর্জনা যেখানে যেন মুসলিম এলাকায়, কলকাতা থেকে প্রত্যেকটা জায়গায় নোংরা আবর্জনা ভরা, নোংরা আবর্জনা, নাগরিক সুযোগ সুবিধা সবচেয়ে কম মুসলিম এলাকাগুলোতে। সে রাজাবাজারে যাও, খিদিপুরে যাও, মেটেপুরে যাও, তপসিয়া যাও, তালতলা যাও, যেখানে যেখানে মুসলিম এলাকা আছে সেখানে সেখানে রাস্তাঘাট ভাঙা, নোংরা আবর্জনা, সেখানে সেখানে কর্পোরেশন ভালো করে কাজ করে না, ঠিক সেখানে সেখানে। এই দুটো কারণ আছে, এক হচ্ছে সরকারের একটা নজরদারির অভাব, ডোন্ট কেয়ার, সব জায়গায় খেয়ে দেবে। আর দ্বিতীয়, মুসলমান সমাজের লোকেরাই তারা, তাদের অধিকারটা, তাদের স্বচ্ছন্দ বোধ, তাদের পরিচ্ছন্নতা বোধ নেই, তারা পাত্তা দেয় না। আছে, এই তো বাজলেই হলো, মসজিদের পাশেই নোংরা পড়ছে, মন্দিরের পাশে নোংরা খুব কম পাওয়া যাবে, গির্জার পাশে নোংরা প্রায় দেখতেই পাওয়া যাবে না, কিন্তু মসজিদের পাশে নোংরা পড়ে আছে এক গাদা। এটা বুঝতে হবে, এটা সাংস্কৃতিক বিপর্যয় বলা যায় একটা জাতির, সাংস্কৃতিক বিপর্যয়। তো এমন অবস্থায় ওই তাজমুল, সে তো মস্তানি করবে, সব তো মস্তানি করে ছাড় পায়। আচ্ছা, যেমন ধরুন একটা ছোট্ট আর উদাহরণ দিচ্ছি, এই কদিন আগে আমি দেখলাম ওই বলছে শওকত মোল্লা বলছে, শওকত মোল্লা, প্রখ্যাত নেতা শওকত মোল্লা বলছে আরাবুলটা না চন্ডখারা মাইকে বলছে, আর আমি সব অভিষেককে বলেছি, অভিষেকও এখন আরাবুলের সঙ্গে নেই, মানে আগে ছিল এখন নেই। কি যে আরাবুল না আমাদের এই অঞ্চলে, মানে ভাঙন অঞ্চল আর কি, ওই পঞ্চায়েতে যারা সদস্য হচ্ছে তাদের প্রত্যেকের কাছ থেকে, এই প্রত্যেক প্রার্থীর কাছ থেকে 5 থেকে 10 লক্ষ টাকা তুলেছে। শুধু তাই নয়, ও ভালো মার্ডার করিয়েও দিতে পারে, কি দায়িত্বশীল মার্ডার, মানে ওই মানে মার্ডার করার আর কি, গুন্ডা। ওরে বাবা, সে একজন অঞ্চল প্রধানের স্বামী, তার নাম খাইরুল, সেই খাইরুলকে মার্ডার করার জন্য 18 লাখ টাকা নিয়েছে। ওরে বাবা, তাহলে আরাবুল তরুণ তাজা, ও লাভলি তরুণ তাজা, ওই মদন মিত্র বলেছিলেন। তাহলে তৃণমূল আরাবুলকে পয়দা করলো, পয়দা করে আজকে বা জেলে ঢুকিয়েছে। আর তার চৌর্যবৃত্তি, তার পাপ, তার খুন খারাপির কথা বলছে এটাকে শওকত। আর শওকত বললাকে মমতা ব্যানার্জি কি বলছে, এই শওকত তুই বোম বাঁধিস, অর্থাৎ যে বোম বাঁধে সে সার্টিফিকেট দিচ্ছে আরাবুলের, আর আরাবুল জেলে যায়। হায় রে, তাজমুল জেলে গেল রে। তাজমুলের মতো এত বড় তাজা তরুণ শক্তি কন্ডেম করছেন,
তাজমুলের প্রতি বহুত নাইনসাফি হয়েছে। এখন প্রশ্ন না আমি একটু বলি, তাজমুলের প্রতি প্রচুর নাইনসাফি হয়েছে। সে এতদিনও মার্ডার ফার্ডারও কি করেছে, কত দায়িত্ব সহকারে কাজ করেছে। এবং এই চোপড়া অঞ্চলে ওই মানে আমাদের হামিদুলকে কত ভোট, প্রায় 1,25,000 মতো ভোট পাইয়ে দিয়েছে, মোল্লা ভোট আর কি মূলত পাইয়ে দিয়েছে। কম কথা। তারপরে তোমাদের মতো শয়তান সাংবাদিকগুলো এটাকে হাইলাইট না করলে ঝামেলা ছিল না। আরে খাপ পঞ্চায়েত গোটা রাজ্যে হচ্ছে। আমি 1000টা খাপ পঞ্চায়েতের অন্যায়ের উদাহরণ দিতে পারবো। 1000টা বিস্ফোরক অভিযোগ করছে। আমি তো বলছি তো আবার 1000টা রাজ্যে। এই যেমন একটা সকালবেলা আমার কাছে এসেছিল মতুয়া নেতারা, কিছু এসেছিল মতুয়া নেতারা। আমি মুসলমানদের কি আছে, মতুয়ারা খুব ভালোবাসে। তারা এসে বলছে তার বাড়িতে যে মেয়েটি কাজ করে তার দক্ষিণ 24 পরগনা বাড়ি, দক্ষিণ 24 পরগনা। সেখানে একটা লোকের কাছ থেকে তার স্বামী 2000 টাকা নিয়েছে, 2 লাখ টাকা নিয়েছিল, তার স্বামী ফেরত দিতে পারেনি। খাপ পঞ্চায়েতের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ না তার স্বামী 2 লাখ টাকা ফেরত দেবে ততক্ষণ এই যুবতী মেয়েটি মানে আমার স্ত্রীটি ওই লোকটির সঙ্গে সহাবস্থান করে থাকবে। এখনো সহাবস্থান করে আছে। কত ভয়ঙ্কর না, কত মধ্যযুগী না, সহ্য করতে হচ্ছে, নির্যাতন সহ্য করতে হচ্ছে। 2 লাখ টাকা দাও, বউকে ফিরিয়ে নিয়ে যাও। এটা মিথ্যে সত্য আমি বলতে পারবো না। আজকে আমার কাছে অভিযোগ, আমি বললাম আমি তদন্ত করে দেখবো, খোঁজ নেবো। আপনার বলছে পুরো সারবত্তা আছে। ও মেয়েটি আমাদের বাড়িতে কাজ করে, মানে লোকের বাড়িতে কাজ টাজ করে ইত্যাদি। আমার বক্তব্য হচ্ছে খাপ পঞ্চায়েতের উদাহরণ একটা, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে যান, গ্রামের যারা পার্টির মাতব্বর তারা অন্য কোর্ট কাছারিতে যাওয়ার আগে প্রথমে খাপ পঞ্চায়েতটাই করে। খাপ পঞ্চায়েতের বাইরে গেলে চামড়া তুলে ছেড়ে দেবে, এলাকায় বাস করা মুশকিল হয়ে যাবে। কত হাজার হাজার কান্নার কাহিনী আছে। এই কাহিনীটা প্রকাশ্যে আসতো না যদি হামিদুল একটু গরম খেয়ে মাথা গরম করে 70 রানা বলে ফেলতো। কি সত্য বলে ফেলেছে? আরে ইসলামী রাষ্ট্রে এই ব্যভিচার করলে মেয়েটি কম দুষ্টু, তার স্বামী আছে তবু সেই এর সাথে ঘুরে বেড়াচ্ছে, নিজেই তো বলছে দুষ্টু। তাই একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, মানে দুশ্চরিত্র আখ্যা দিচ্ছেন। একটু বাড়াবাড়ি একটু বেশি হয়ে গেছে। মানে বাড়াবাড়িটা বলতো না, কমাকমই বলতো। মিডিয়ার কাছে এখন বাড়াবাড়ি না বলে দিদি রেখেছে বাবা, তাই বলছে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বটে, কিন্তু এমনটা তো হয়েই থাকে। তুমি তোমার স্বামী ছেড়ে দিয়ে অন্যজনের কাছে সঙ্গে থাকবে, তোমাকে তো একটু পেটাবে না? ইসলামী রাষ্ট্র তো হয় সব। এইটা বলাতে বিজেপি RSS খুঁজে পেয়ে গেছে, প্যাস ধরেছে একদম। যেই জাতরেল ভাবে ধরেছে তখন আর উপায় নেই। মিডিয়াগুলো তোমরা এই যে শয়তানগুলো সব বসে আছো সারাক্ষণ ধরে, আরে তোমাদের জন্য দুর্দশ হলো। কি সুন্দর শুক্রবারে মেরেছিল, গত শুক্রবারে তো মেরেছে। তো তারপরে মারধরটা হলো, তারপরে কোনো অ্যাকশন হয়েছিল? তাজমুলকে গ্রেপ্তার করেছিল, পুলিশ করেনি। কেন করেনি? তোমরা চুপ ছিল বা করেনি। আর তোমরা আমাদের মতো লোকগুলোকে খেপাচ্ছ, মাঝে মাঝে ভুলভাল বলাচ্ছ। আর আমরা ভুলভাল বকি তো সারাক্ষণ ধরে, 24 ঘন্টা ভুল বকি আমরা সব। আমাদের দিয়ে পাগল টাইপের লোক আমরা সব, ভুলভাল বকে দিচ্ছি দিন রাত। আরে মাননীয় ক্ষতি হয়ে যাবে তো এইসব বললে না। বাজে বাজে কথা বলছে, একটা কথার মধ্যে ব্যালেন্স নেই, কিছু নেই। এইসব বলার জন্য হলোটা কি? হলোটা তাজমুলকে গ্রেপ্তার করতে হলো। এই তোমরা নিউজ করলে বলে রবিবারের বিকেলে গ্রেপ্তার হলো। শুক্রবারের ঘটনা, শুক্রবারে ওই চোপড়া ছিল, চোপড়া ছিল আফগানিস্তান, মানে ইসলামী রাষ্ট্র ছিল ওটা। শনিবারও ছিল ইসলামী রাষ্ট্র, রবিবার হয়ে গেল ভারতবর্ষ। ফলে আইন চলবে না, ইসলামী আইন কবে চলবে না বলা হলো? রবিবারে বলা হলো। এটা কখন হলো? কখন ধরা হলো? যখন এই তোমরা বুমে নিউজটা করলে, হামিদুলের নিউজটা বেশি করে মারছে একদিকে আর হামিদুল একদিকে। হামিদুল বললো ঐতিহাসিক কথা। এই অশিক্ষিত বর্বর লোকদের কি তো এবেলে বলা নয় মুসলমানদের। আর ওই ইমাম পরিষদ কেমন আছো সব দাদারা, ইমাম ভাইরা সব খাওয়া দাওয়া ভালো করে করছো তো? তোমাদের দিদি জিতে গেছে, এটা মন দিয়ে খাওয়া দাওয়া করো, মুরগা মশাল্লাম একটু ভালো করে খাওয়াটা, শরীর সুস্থ। আর এই ইমাম বাদা তো পেয়েই গেছে, আরে মস্তি নিয়ে চলো। এই চোপড়াতে না তোমাদের কথা অনুযায়ী খুব কাজ হয়েছে, এই কাজ। আরে ইসলামী রাষ্ট্রই তো হয়েই গেল, প্রায় আর কি ধরতে গেলে তো হয়েই গেল। বেধড়ক পিটিয়েছে একদম, ব্যভিচার পুরো ছুটিয়ে দিয়েছে একদম। দিদির রাজত্বে ব্যভিচার? আমরা করবো আচার বিচার। তো তোমাদের যদি মনে হয় ওরা ঠিক কাজ করেনি, তো একটু চোপড়ায় গিয়ে তোমরা ওখানে গণকনভেনশন করে ইসলামিক মদতে শাস্তি দাও দেখি। ভারতীয় আইনকে ওরা হাতে তুলে নিয়েছে, ওরা ইসলামিক লকে ওখানে যাই করবে। তোমাদের মন্তব্য নেই কেন? তোমরা যারা দিদিকে ভোট দিতে চেয়েছিলে, ভোটটা দিয়ে তো চোপড়া পয়দা হলো, হামিদুল পয়দা হলো। তোমরা ভোট দিতে বলেছিল তো, দায়িত্ব নাকি? এখন দায়িত্ব নেই। এখন যত দোষ ওই নন্দ ঘোষ, ওই তাজমুল, আরে তাজমুলের মধ্যে না হিসাবি হয়েছে, আরাবুলের মধ্যে না হিসাবি হয়েছে। আরাবুলকে ইউজ করে টাকা পয়সা খুন খারাপি করে বেচারি তুললো করে। তোমরা সব যখন ভাগ বড় নিলে ঠিক নিলে, মিষ্টি তখন খুব ভালো তাজা তাজা তরুণ। এখন তাজমুলকে ভালো লাগছে না?
তাজমহল তো এই কাজ অজস্রবার করেছে। আরে হামিদুল তো বলছে তাজমহল এমন কাজ করেই থাকে, আমরা এমন কাজ করেই থাকি, এইটা একটু বাড়াবাড়ি হয়েছে। যেমন সতীদাহ প্রথাটা একটু চালু করলো, মানে পুরালো আর টুক করে তুলে দিল, মানে পুরোটা পুরলো না, অর্ধেক পুরল আর সতীদাহটা, এইরকম টাইপের। হ্যাঁ কুণাল ঘোষ বাবু একটু আধটু সতীদাহ প্রথা চালু করে দেখুন না পশ্চিমবঙ্গে, ওরা একটু আধটু ইসলামিক আইন চালু করছে, একটু আধটু, বেশি না, একটু আধটু করছে, একটু আধটু, একটু ভাবুন না, ভেবে দেখুন না। আর মাননীয়া একটু মহিলারা প্রেম টেম করবে না? আপনি তো একসময়, আমি ভুল বলেছি কিনা আমি জানি না, আমার যেন তাই মনে হচ্ছে, যদি ভুল বলে থাকি তাহলে আমার কথা কাটা, আমার সব কথা কাটা, কেটে দিচ্ছি। মাননীয়া আপনি একবার বলেছিলেন না এই ঘরের বৌদিরাও তো একটু প্রেম টেম করবে, ঘরের বৌদিরা কি প্রেম করবে না? রসে বসে খেলায় মেলায় থাকবে, প্রেম করবে, কত সুন্দর সায়নীকে পছন্দ ওই জন্য হয়েছে, ওই জন্য নাম কি হিসাবে রচনা, কি সুন্দর ধোঁয়া ধোঁয়া গান গাইছে, কত কি চলছে বলুন তো। সায়ন্তীকে এখন রাজ্যপালের কাছে একদম যাওয়া যাবে না, সায়ন্তীকে বাবারে রাজ্যপাল ভয়ঙ্কর, সুন্দরী মেয়েরা রাজ্যপালের কাছে কি যাবে, কুশ্চিত মেরে যেতে পারছে না, সুন্দরী মেয়েরা যাবে, অত সহজ? পুরুষ কোথাকার ভয়ঙ্কর হাঙরের মতো তাকিয়েছে, চলে না। আমি পরিষ্কার করে বলছি যে আপনি তো বলেছিলেন যে বৌদিরা একটু প্রেম টেম করবে, তো ও তো বৌদি, কার নাকি বউ আর কি, তো একটু প্রেম করেছে, আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছে। হামিদুল ভাই একটা কাজ করলে হয়তো, তো মেয়েটিকে তো মারলো, আপনি তো তখন প্রতিবাদ করেননি, আপনি কি তখন বলেছিলেন সে শুক্রবারে? তখন তো মিডিয়া আপনার কাছে যায়নি, আপনি কাউকে বলেননি যে অন্যায় করেছেন। তাজমহলকে বরঞ্চ পিঠটা চাপড়ে দিয়েছে, ভালো কাজ করেছে তাজমহল, মন দিয়ে মারতে পারতেছে, ও মরেনি কেন এখন পর্যন্ত? কি তুই শরিয়াতি করলি, মরলো না? আস্তে আস্তে মারছে, পুরোপুরি করবি শরিয়াতি। ইসলামিক রাষ্ট্র চলছে কোথায়? ফিরাদ হাকিম তো পরিষ্কার বলেছে মেয়েটি অঞ্চলটা মিনি পাকিস্তান, তো ওটা মিনি হলে আমাদের চোপড়াটা কত বড় জায়গা, এটা বিগ পাকিস্তান, এটা বিগ পাকিস্তান, এই আফগানিস্তান, পাকিস্তান না, তালিবানটা খুব ভালো, আফগানিস্তান, বিগ আফগানিস্তান, ছোট আফগানিস্তান হবে, আমাদের বড় বড় ব্যাপার সব প্রচুর ভোট আছে ওখানে। তো আমাদের এইটা যে হলো, তো হামিদুল ভাই একটা কাজ করুন না, এই প্রেম করতে বলছে মানে বৌদিতে প্রেম করতে মানে অবৈধ প্রেম তো নাকি? তো মাননীয় নাকি এরকম বলেছেন, নাকি যদি ভুল বলে কেটে দিন, তাহলে একটু নবান্নতে একটু কালীঘাটে এসে হামলা করা যায় না? এই যে শরীয়ত বিরোধী কাজ করছে মাননীয়া, তো মাননীয়াকে ছেড়ে দেবেন কেন? আপনি মেয়েটিকে মারলেন দুর্বল বলে, মারা যাবে, একটু মারা, এখন একটু মারা নয়, একটু প্রতিবাদ করা, একটু মাননীয়াকে একটু বলুন না যে আপনি কেন বৌদিতে প্রেম টেম করতে বললেন, বলুন না। আচ্ছা ভারতীয় আইন তো পরিবর্তন করে দেওয়া উচিত। এই হামিদুল সাহেব আপনি একটা আন্দোলন করুন তো, বিরাট আন্দোলন ওখানকার মুসলমানদের নিয়ে করুন, যে পরকীয়া নাকি অবৈধ নয়, তাই তো? পরকীয়া দুটো অ্যাডাল্ট লোক করতে পারে, ভারতে আইন আছে, বলুন কি বলবেন উত্তর দিন। পরকীয়া দুটো অ্যাডাল্ট লোক করতে পারবে, তো হামিদুল সাহেবদের দুঃখ হচ্ছে না? আচ্ছা ইমাম ভাইরা এই আইনটার বিরুদ্ধে একটু লড়াই করুন না, আপনারা তো বলছেন ব্যভিচার করা যাবে না, তো ভারতীয় আইন বলছে এটা করা যাবে, ভারতীয় আইন বলছে। আমি যদি ভুল না জানা থাকি, অ্যাডভোকেট নেই, আমি বারবার বলছি আমার কথা ভুল হলে আপনারা কেটে দিন, আর আমার কথা ঠিক হলে আমার কথা অনুযায়ী চলুন। মশাই কত ক্ষমতায় দেখি, হ্যাঁ হামিদুল কত ক্ষমতায় দেখান, শুধু দুর্বলকে মারা, মেয়েটি অসহায় বলে মারবেন? অসহায় বলে নাকি দুর্বল বলে মারবেন? আবার হামিদুল বলছে মেয়েটার পক্ষ থেকে কিন্তু কোনো কমপ্লেন হয়নি, মেয়েটা কমপ্লেন করবে, তার পরিবারকে তো ভাসিয়ে দেবেন আপনি, কদিন পর মেয়েরা তো আপনি গঙ্গায় যমুনায় ভাগীরথীতে ভাসিয়ে দেবেন আপনি, আপনার পাশের লোকই তো বলে দিয়েছে হুমায়ুন কবির, 30%কে মারবো আর ভাগীরথীতে ভাসিয়ে দেবো। ভয়ে হিন্দুরা কুতকুত করে কাঁপছে, বাবারে গোটা পশ্চিমবঙ্গে 70% হিন্দু থরথর করে কাঁপছে একদম, উফ কি ভয় লাগছে রে বাবা। ওরা আবার চেষ্টা করছে হিন্দু রাষ্ট্র করা যায় কিনা, ওরা এবার ছাড়বে কেন? তুমি ইসলামিক রাষ্ট্র করবে আর ওরা সংখ্যাগুরু, ওরা ভারতবর্ষের জনসংখ্যা 80% বেশি, ওরা হিন্দু রাষ্ট্র কথা বলছে তো, তাই বলছে তো, আমি তো তাই জানি, তাই বলছে, এবং ওটা হিন্দু রাষ্ট্র হবে। প্রশ্ন উঠছে এসবের মাঝখানে যে সালিশি সভা কেন হবে? ওটাই তো স্বাভাবিক কথা, সালিশি সভার বাইরে কোনো সভা হয় নাকি? আমি তো বললাম খাপ পঞ্চায়েত তো সালিশি সভাই বটে। খাপ পঞ্চায়েতটা কি? তুমি আমার পার্টির অনুগত, আমাকে পার্টি ফান্ডে টাকা দিয়েছো, লুকিয়ে আমার বাড়িতে টাকা দিয়ে গেছো, আমি অঞ্চল প্রধান, আমি শাসক দলের লোক, প্রভাবশালী, আমি যেটা রায় দেবো সেটা রায়, আমার মাল্লু এসেছে পকেটে, যে বেশি মাল্লু দিয়েছে রায়টা তার পক্ষে হবে, এর নাম খাপ পঞ্চায়েত। অর্থাৎ অনুগত ভিত্ত থাকতে হবে, অনুগত চাকর থাকতে হবে, আর টাকা দিতে হবে, মাল্লু দিতে হবে, শুধু চাকর হলে হবে না। তার যার হাতে মাল্লু তার অনুকূলে বিচার, এটা গ্রামীণ বিচার ব্যবস্থা,
এই গ্রামীণ বিচার ব্যবস্থাকে ভাঙার জন্য মাননীয় কি কি পদক্ষেপ করুন। শত শত তথ্য এরকম মাননীয় চাইলে পেতে পারেন। আমার সাথে কথা বলে শুধু নয়, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে খোঁজ দিয়ে দেখুন তো বিচারগুলো কেমন করে হয়। কোথাও ভয়ঙ্কর খারাপ, কোথাও মোটামুটি খারাপ, দুই একটা বিচার হয়তো ভালো হতে পারে, সব খারাপ হয় বলছেন কেন? তো যেখানে যেখানে মধ্যযুগীয় বিচার হলো, যারা বিচার করলো, আরে মানুষ বিচারটা মেনে নিতে বাধ্য হয়। এই যে মেয়েটি, তাকে এত মারার পর তার গার্জেনরা কেউ কমপ্লেন করেনি, তার গার্জেনরা কি মেনে নিয়েছে নাকি মেয়েটি মেনে নিয়েছে মারটা? বলুন। মেয়েটা যেটা করেছে একেবারে ভারতীয় আইন অনুযায়ী করেছে, একেবারে ভারতীয় আইন অনুযায়ী। কলকাতাতে আমি খবর পেয়েছি, আমার প্রচুর লোক আমার জানিয়েছে, আমি নিজের চোখেও দেখেছি এটা, যে রবীন্দ্র সরোবর লেক, সুভাষ সরোবর লেক, যে লেকগুলো আছে, এখানে প্রচুর ছেলে মেয়ে যায়, চাকরি বাকরি তো নেই, পড়াশোনা করে সব বেকার, তাদের তো প্রেম টেম করবে তো একটা বয়স আছে নাকি? দুটি ছেলে মেয়ে স্বাভাবিক কারণে, দুটো অ্যাডাল্ট বসে গল্প করছে, একটু স্বাভাবিকভাবে তাদের মধ্যে যেরকম মিনিমাম যে সম্পর্কগুলো হয় দুটো মানুষ বসে থাকলে, সেটা হয়তো হচ্ছে, আমি ধরলাম, এটুকু তো হয়। তার জন্য নীতি পুলিশ কখন ঘুরবে? নীতি পুলিশের কাজ কি? কাউকে অ্যারেস্ট করে লকাবে নিয়ে যাবে না, আসলে নিয়ে যাবে না, আসলে টাকাটা নেন তারা। মরাল পলিশ আর কি, মানে মরাল পুলিশ বলা যায়। তারা কি করছে? দল বেঁধে ওখানে ঘুরে বেড়াচ্ছে, সিনেমা তো দেখা গেছে, টাকা ছাড়, প্রেমটাও করতে দেবে না। মাননীয়া, আপনি পার্ক ফাঁসও করছেন দেখছি তো পার্কে তো ছেলেমেয়েরা বসবে, কারা বসবে? শুধু বুড়োগুলো বসবে? হাবাতগুলো বসবে? চোরগুলো বসবে? তোলাবাজগুলো বসবে? সিন্ডিকেট রাজারা করে তার ওখানে গিয়ে মানুষকে খুন করে চক্রান্ত করবে নাকি পার্কগুলো বসে? নাকি উত্তর দিলাম নাকি তোলাবাজির টাকার হিসাব চলবে পার্কে বসে? যুবক যুবতীরা বসবে না কেন? বসার অধিকার আছে তাদের, গোটা বিশ্ব তারা বসে। তাহলে সেখানে যারা তোলা আদায় করছে, যদি কোনো অন্যায় করে থাকে ফাইন নিলে তার কাগজ দিতে হয়, কোন দেখুন তো কাগজ দিচ্ছে কিনা। ডাইরেক্ট পুলিশের পকেটে যাচ্ছে, আর পুলিশের একটা টিম ঘুরে বেড়াচ্ছে, ওই তোলাটা একদম মাথা পর্যন্ত যায় কিনা সন্দেহ আছে। যেমন পার্কিং এর টাকাটা মাথা পর্যন্ত যায় বলে আমার কাছে খবর আছে। পার্কিং, অবৈধ পার্কিং, আপনি তো বলছেন অবৈধ পার্কিং হচ্ছে, তো সবটাই তো অবৈধ, সবটাই তো বৈধ কথা। আপনি বৈধ খুঁজুন তো। প্রেমটাকে কলুষিত করবেন, বাংলার তরুণ তরুণীরা প্রেমটা করা বন্ধ করে দেবে, তার সব কি করবে তাহলে? শ্মশান যাত্রা করবে, সবাই মিলে চলো শ্মশান যাত্রা করি, এটা কি করবে তাহলে? আপনি তো বলেছেন আমরা খেলামেলা করবো না, তো শ্মশান যাত্রা করবো নাকি? মাননীয় বলেছেন একসময়, ঠিকই বলেছেন। এখন প্রশ্ন উঠছে স্যার, যে বুদ্ধিজীবীরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিজীবীদের এগিয়ে আসতে, বিভিন্ন যখনই মানবাধিকার লঙ্ঘন হয়, যখনই মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন আসে, তখন বুদ্ধিজীবীরা এগিয়ে আসেন সাধারণত, আমাদের চোখে পড়ে। এখন প্রশ্ন উঠছে, বুদ্ধিজীবীরা কোথায়? জ্বলন্ত মোমবাতি কোথায় লুকিয়ে রেখেছেন তারা? রাস্তাঘাটে কোনো প্রতিবাদ হচ্ছে না, তাহলে আপনি চেঁচাচ্ছি কেন? জনতা চিৎকার করছে কেন? কি বলবেন? বুদ্ধিজীবী বলবেন না, কাটা যেন কেমন করে। আমি কোনো কালই সহ্য করতে পারিনি কিছু ধান্দাজীবী, বলুন না। হ্যাঁ, ধান্দাজীবীরা একটা সময় ধান্দা করেছিল, দিদির সাথে ছিল, দিদিকে ক্ষমতা এনেছিল, ক্ষমতা আনার পর দু ধরনের ধান্দাজীবী তৈরি হয়েছিল। এক শ্রেণীর ধান্দাজীবী পদ পেয়েছিল, খুব ঠান্ডা মধ্যে বুঝতে হবে, মাননীয় ক্ষমতা আসার পর এক শ্রেণীর ধান্দাজীবী তারা পদগুলো পেয়েছিল, যেগুলো চেয়েছিল তারা পেয়েছিল। আর এক শ্রেণীর ধান্দাজীবী তারা পদ পায়নি, তারা বিক্ষোভ করেছিল। 2012 সালে আমি টিভি চ্যানেলে বসতাম, তাদের অনেককে দেখতাম খুব দিদির বিরুদ্ধে বলছে, দিন রাত বলছে। তো দিদি বলছিল পালে বাঘ পড়ে যাবে, কিন্তু এবার পালে বাঘ পড়ে যাবে। তখন তারা প্রতিবাদটা করতো একটু, তখন ধারণা ছিল আবার হয়তো বামেরা ফিরে আসবে, আবার বামেদের সঙ্গে চলে গিয়ে বামেদেরও কালচারাল কমিটির বিভিন্ন জায়গায় আমরা সম্মানী বিভিন্ন আসন অলঙ্কিত করব, টাকা পয়সা পাবো, খাবো দাবো, ঘুরে বেড়াবো, পাকা পাকা কথাবার্তা বলবো, সমাজের বিবেক হয়ে থাকবো, এটা ভেবেছিল। কিন্তু কালক্রমে দেখলো না, দিদি ছাড়লো না, আর দিদির কাছেও যাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে একটা গোপন চুক্তি হয়তো হলো, তোরা বসে যা রে পাগলু, বসে যা, চুপ হয়ে যা, তোদের জন্য ছোটখাটো কিছু বন্দোবস্ত করছি, আর না হলে তোদের কিন্তু ব্যবস্থা করে দেবো, একটা ব্যবস্থা তোদের হয়ে যাবে। তো ওদের মধ্যে ম্যাক্সিমাম একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, সাহস তো নেই, মেরুদণ্ড ওদের নেই। আপনি তুমি একটা কাজ করে পিঠটা একটু হাত দিয়ে দেখবে, ওগুলো তো আবার ম্যাক্সিমাম পুরুষ, হাত দিতে প্রবলেম আছে, একটু লাঠি ফাটি দিয়ে টাচ করে দেখবে, দেখবে মেরুদণ্ড নেই, সরীসৃপ প্রাণী ওসব, জানো তো, এদের মেরুদণ্ড নেই। ওরা একটা কাজ করতে পারে তো, আমাদের বাড়িতে এসে আমার এই যে একটু ঘুরে ফিরে করে হাওয়া বাতাসটা আমার লেগে গেলে একটু মেরুদণ্ড তৈরি হয়ে যাবে, হাওয়া বাতাসটা লেগে গেলে মেরুদণ্ড তৈরি, মেরুদণ্ডটা নেই, সরীসৃপ প্রাণী,
একদম বুদ্ধিজীবীদের সরীসৃপ বলছেন। একদম নাম বলুন একটা। আমি জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে রক্তাক্ত হলাম। অপর্ণা সেন, আরে সেন্টেন্স ছাড়ুন না, মানে সেন্টেন্স, সুবোধ ঘোষ জেল সেন্টেন্স, এত কবিতা লিখেছেন। কবিতা ভণ্ডামি বল আর কি। জীবনযাপন করবো এক, মুখে বলবো অন্য, লিখবো অন্য, সত্যিই পথে চলিও। যেমন শিক্ষক মশাই মাস্টার মশাই আছে না, তারা স্কুলে পড়াচ্ছে, সত্য কথা বলো, সৎ পথে চলো, অন্যায়ের প্রতিবাদ করো, যদি কোথাও অন্যায় দেখো তুমি নিজেকে রুখে দাঁড়াও। সামনে দেখা যাবে একটা একজন মানুষকে খুন করা হচ্ছে, শিক্ষক ব্যাগ নিয়ে ফাঁক দিয়ে পালালো, ছাত্র বসে বসে দেখলো যে মাস্টার মশাই মুখে এক কথা বলে আর বাস্তবে অন্য কাজ করে, ঘৃণা করতে শুরু করলো। আমাদের বুদ্ধিজীবী সমাজ, কৌশিক সেন সবাই চুপ আছে। আরে বলে কি হবে, নাটক করতে যাই, পয়সা করি পাই, নাটক করতে যাই। আমি ব্যাখ্যা করতে পারবো, আমি কারণ নাম ধরে কিছু বলতেও চাইছি না, আমি সবটা জানি, পুরোটা জানি, ওদের চিনি। ওরা একসময় আমাকে বলতো, আমি যখন বিভিন্ন ইস্যুতে ডাকতাম যে আপনারা আসুন না, ওরা বলতো দাদা মিডিয়া আসবে তো, অর্থাৎ মিডিয়া কখন আসবে, যেমন তো ওরা কখন কথা বলতে জানো, এর আগেও কথা বলতো মিডিয়ার সামনে বাইট দেওয়ার জন্য। মিডিয়া ছাড়া জীবনে কোথাও যায়নি। আজও আমি দেখতে পাই গান্ধীমতি পাদদেশ, মাতঙ্গের আজরামতি পাদদেশ, সেখানে আমি অজস্রবার গেছি, অহংকার করার জন্য বলছিলাম, খোঁজে দেখবেন, পাশে দেখেছি, ওদের জন্য লড়াই করেছি, ওদের পদ বাতলে দিয়েছি, ওদের মেন্টারের কাজ করেছি, তদন্ত করলে জানতে পারবে, ওটাও ব্যাখ্যা দেওয়া। তখন মিডিয়াও যায়নি, তখন সিনারিওতে অভিজিৎ গাঙ্গুলির আসেনি। পরবর্তীকালে যখন অভিজিৎ গাঙ্গুলিরা এলো, যখন কিছু লোক জেলে গেল, তখন দু একটা বুদ্ধিজীবীর চোখ খুললো, আর বিভিন্ন পলিটিক্যাল মাতব্বররা তারা যেতে আরম্ভ করলো। তারা কিভাবে যেতে জানেন, আগে এসব টিভি চ্যানেলগুলো খবর দিত, যাচ্ছি আপনি আসুন, একটু পাকা কথা বলি বাইর দেবো, বাইর দেওয়াটা লক্ষ্য, হিরো হওয়াটা লক্ষ্য, তারপরে তাদের পাশে জীবন দাঁড়াবো না। কিছু কিছু অ্যাডভোকেট তাদের ন্যায় দেবে বলে পুরো মানে কি বলবো, তাদের পকেট ফাঁক করে দিয়েছে পরে, মানে কি বলবো আর কি, মানে উপরটাও গেল নিচুটাও গেল, মানে যে টাকা পয়সা তাদের ছিল ঘরে সংসারে, এক একজনের 10-15,000, 20,000, 30,000 খরচা হয়ে যাবে, ওই অ্যাডভোকেটরা নিয়েছে, সমাজ সেবা হচ্ছে, কিচ্ছু লাভ হয়নি তো। নিয়ে যদি লাভ হতো কথা ছিল, স্বপ্ন দেখিয়েছিল হবে 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 হবে, জানি না কবে হবে। তাহলে কি হলো, মিডিয়ার কাছে যাবার জন্য বুদ্ধিজীবী হলো। আপনি বলবেন আপনিও তো মিডিয়া বলেন, ঠিক কথা, আমি মিডিয়া বলি, মিডিয়াতে ওই কথাগুলি বলি যে কথাগুলো কেউ বলে না, মিডিয়াতে ওই কথাগুলো বলি যেগুলো নিজে করি, তারপর বলি, কারণ কেউ তো বার্তা দেবে, আপনি ভালো কাজ করুন, ভালো কাজ করে বাকিদেরকে উৎসাহিত করুন, আর কিছু বার্তা দিন, মাথা মস্তিষ্ক মেরুদণ্ডটা সোজা করে করি বলেই তো রক্তাক্ত হয়েছিলাম না। যখন রক্তাক্ত হয়েছিলাম তখন একটা বুদ্ধিজীবী একটা উচ্চারণ করেনি। একজন স্কুল হেডমাস্টার স্কুল চলাকালীন সময় মৃত্যু মুখে পড়ে গেল, 1000 লোক তাকে ঘিরে ধরলো, 12 জন পুলিশ অফিসারের সামনে, যারা তাকে রেস্কিউ করে বাড়ি পাঠাবে বলে ঠিক করছিল, তাদের সামনে লোহার রড মারলো, বাংলার জায়গায়, বাংলা খোদ কলকাতায়। এটা কি কোনো নিউজ নয়, এটা কোনো আলোচনা নয়, এটা কোনো বক্তব্য নয়, এটা কোনো দুর্ভাবনা নয়, এবং ধর্মের কারণে জাতীয় সঙ্গীত গাওয়ানো, ওটা নাকি ইসলাম বিরোধী কাজ। রবীন্দ্রনাথের নজরুলের জন্মদিন, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের জন্মদিন উদযাপন, এটা নাকি ইসলাম বিরোধী কাজ। ছাত্রছাত্রীদের নাচ গান কবিতা নাটক শেখানো, এটা নাকি ইসলাম বিরোধী কাজ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে দৈনিক পত্রিকাগুলোতে খবরের কাছে প্রথম শ্রেণীর পত্রিকা, এগিয়ে থাকা পত্রিকা আর্টিকেল লেখা, এটা নাকি ইসলাম বিরোধী কাজ। আর কি করা, আর হচ্ছে জল পড়া, পানি পড়া, তেল পড়া, সব মৌলবাদী কর্মকাণ্ড, অর্থাৎ গোড়ামির কর্মকাণ্ড দূর করা, এটা ইসলাম বিরোধী কাজ। আর আর্লি ম্যারেজ বন্ধ করে দেওয়া, অল্প বয়সে বালিকাদের বিবাহ বন্ধ করে, 100-র বেশি বন্ধ করেছিল, ওটাও নাকি ইসলাম বিরোধী কাজ। তো এইটা বন্ধ করতে গিয়ে সর্বোপরি জাতীয় সঙ্গীত গাওয়ানো, দেশের জাতীয় সঙ্গীত, সেটাকে প্রার্থনা সভায় গাওয়াতে গিয়ে মৃত্যুকে পড়া, ওটাও নাকি ইসলাম বিরোধী কাজ। ধর্মের ট্রু সেন্স অফ ইসলাম, ট্রু নলেজ অফ ইসলাম, প্রকৃত ইসলামিক শিক্ষা যেটা নেই বলে আজকে হামিদুল্লাহ পয়দা হয়েছে, নেই বলে তাজবুল্লাহ পয়দা হয়েছে। পয়দা হলো কেন? তাদের জ্ঞান নেই, কি বলতে হয়, কোথায় বলতে হয়, কতটা বলতে হয়, এই জ্ঞান, এই দায়বদ্ধতা কিচ্ছুটি নেই। আজকে এই তো কারণে এইসব হচ্ছে। কেউ তো আলো দেখাবে, ওই আলো দেখানোর কাজটা করতে গিয়েছিলাম। একটা বুদ্ধিজীবী আওয়াজ করেছে, বলুন তো নাম বলুন তো একটা লোক, গোটা পৃথিবী তোর পড়া হয়েছে, গোটা ভারতবর্ষ তোর পড়া হয়েছে, শুধু বাংলার বুদ্ধিজীবীরা নীরব ছিল। আমি আমলোকের কথা বাদ দিলাম, তারা ভয় পেয়েছে। বুদ্ধিজীবীরা কোথায় ছিল উত্তর দিন, কোথায় ছিল এসব, কোথায় ছিল নামগুলো বললেন, এরা কোথায় ছিল বলুন? হ্যাঁ, সত্যের জয় হয়, আমাদেরই জয় হয়েছে, মিথ্যের পরাজয় ঘটেছে।
তো আমার বক্তব্যটা অন্য জায়গায়। ওদের কথা বলবেন না। ওদের মোমবাতি থাকলেই কি না থাকলেই কি, ওরা মোমবাতিটা কখনো নিজের পয়সা কিনে না, কোনো অর্গানাইজেশন কিনে দেয় এবং ওদের যা আসা যাওয়ার গাড়ি ভাড়াটাও দিয়ে দেয়। ওরা যে এসেছে না, ওই যে গাড়ির তেলের খরচা ওটাও দিয়ে দেয়। তাহলে আগামীতে সমাজে যারা বলে যে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বা কিছু, তাহলে সেই সমাজে কি একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে কি তাহলে বুদ্ধিজীবীরা আর অংশগ্রহণ করবেন না? দরকার নেই তো, ওদের লাগবে না তো। শ্রমজীবীদের দরকার, আর দরকার শ্রমজীবীদের, যারা গায়ের ঘাম ঝরিয়ে সামান্য ইনকাম করে মাথা উঁচু করে থাকতে পারে। তারাই মানুষ, তারাই ভগবান। গাই তাহাদের গান, তাদেরই ব্যতীত বক্ষে বা ফেলে আসে নবউত্থান। তারাই দেবতার ভগবান। কবি বলেছেন, আমি বলিনি। ওদের ব্যথিত বক্ষে পা ফেলে উত্থান আসবে, বুদ্ধিজীবীদের ব্যথিত পক্ষে ব্যথা হয় না। ওদের মনে আছে কত লোভের কথা, ওদের হৃদয়ে হয় না ব্যথা। ওরা সব বেসিক্যালি সমাজের কীট, আবর্জনা, জাতা।